It's preparing. There's a lot of work, but it will be ready when required. And we have the same aim to ensure that the elections are free and fair, that there's transparency, and that they're credible. পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দেন। আমরা তো রেফারি, আমরা এটার ভিতরে না জড়ানোই ভালো। আপনারা সাহায্য করছেন, আপনারা সাহায্য করেন, আপনারা করে এগিয়ে নিয়ে আসেন, ওনাদেরকে একটা সমঝোতার পথে নিয়ে আসেন। সেক্ষেত্রে জনগণের কথা মাথায় রেখে সমঝোতায় আসতে রাজনৈতিক নেতাদের পরামর্শ দেন সিইসি। তিনি বলেন, সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আশাবাদী নির্বাচন কমিশন। সব পলিটিক্যাল সংস্থাতে, পার্টিতেই অনেক সিনিয়র পুরানো ভালো ভালো বিচক্ষণ পলিটিশিয়ানরা রয়েছেন। ওনারা পিপুলের পালস ভালো বুঝছেন, গ্রাসরুটের সাথে ওনাদের সম্পর্ক ভালো। ওনারা বুঝছেন যে জনগণ একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং সেই ব্যাপারে যা যা করার ওনারা নিশ্চয়ই করবেন। তফসিল ঘোষণার পর আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলেও জানান সিইসি। ডেট ঠিক না হলে তো দাওয়াত করতে পারি না। ফর্মাল ইনভিটেশন শিডিউল ডিক্লেয়ারের পরেই আমরা করি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। এদিকে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বলে জানিয়েছে জামাত। রাতে ইইউ প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাজধানীর গুলশানে একটি হোটেলে 2.5 ঘণ্টার এক বৈঠকের পর ব্যারিস্টার রাজ্জাক বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ও নির্বাচনে সব দলের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড যাতে সৃষ্টি হয় সে চেষ্টা করছেন বলে জানান রাজ্জাক। তবে বৈঠকের পর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে সে বিষয় নিয়ে আলোচনায় বসতে জামাত রাজি আছে বলে জানান দলটির কর্মপরিষদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা পরিষ্কার বলেছি, দেশে একটা এমন নির্বাচন হোক যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে। তারাও এটা চাচ্ছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক, যে নির্বাচনের ফলে দেশে এখন যেটা সংকট সৃষ্টি হয়েছে সেই সংকটের উত্তরণ হবে। জামাত ইসলামী 1979 থেকে অংশগ্রহণ করে আসছে। আমরা আশা করি আগামী নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে। আমরা মনে করি যে আজকে যে ক্রাইসিস এবং ভবিষ্যতে যে একটা অনিশ্চিত পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণের জন্য সংলাপ একটি সমাধান হইতে পারে এবং সেই সংলাপে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি দলেই সেখানে অংশগ্রহণ করবে। আয়কর ফাঁকির অভিযোগ তুলে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আইনি ব্যবস্থার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, ড ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন অব্যাহত রয়েছে। তিনি বাংলাদেশের গরিব জনগণের, বিশেষ করে নারীর ক্ষমতায়নে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। ড ইউনূসের প্রতি স্বচ্ছ ও নিরপেক্ষ আচরণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয় স্টেট ডিপার্টমেন্টের ওই বার্তায়। এদিকে বাংলাদেশে সহিংস পরিস্থিতি এড়িয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে সে উপায় খুঁজে বের করতে শীর্ষ দুই নেত্রীর আবারও আহ্বান জানানোর কথা উল্লেখ করেন মার্কিন মুখপাত্র। গ্রামীণের 7 কোম্পানির আয়কর ফাঁকির বিষয়টি সঠিক নয় বলে দাবি করে বিবৃতি দিয়েছে গ্রামীণ 7 প্রতিষ্ঠান। সম্প্রতি গ্রামীণের 7 প্রতিষ্ঠান অন্যায়ভাবে আয়কর সুবিধা নিয়েছে বলে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ড উল্লেখ করেছিল। গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ কমিউনিকেশন, গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে সন্ধ্যায় এই বিবৃতি দেওয়া হয়। যৌথ বিবৃতিতে গ্রামীণ 7 প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি। 7টি প্রতিষ্ঠান আইন বহির্ভূতভাবে আয়কর সুবিধা নিয়েছে বলেও যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। এসব প্রতিষ্ঠান নিয়মিতভাবে আয়কর রিটার্ন দাখিল করে নিয়ম অনুযায়ী কর প্রদান করে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সীমান্তে ফেলানী খাতুন হত্যা মামলার রায়কে ধিক্কার জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের গায়ক কবির সুমন। বুধবার নিজের ফেসবুক পাতায় কবির সুমন এই ধিক্কার জানান। একই সঙ্গে তিনি ভারতের নাগরিক হিসেবে বাংলাদেশের কিশোরী ফেলানীর পরিবার এবং স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন। গত সপ্তাহে ফেলানী হত্যাকাণ্ডে অভিযুক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফ এর এক বিশেষ আদালত। এদিকে ফেলানী হত্যার ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ চেয়ে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সে দেশের সরকার ও জনগণের কাছে আবেদন জানিয়েছেন তার বাবা নুরুল ইসলাম।
বুধবার ইমেইলে ভারতীয় হাই কমিশনে পাঠানো এই আবেদনটি পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম এবং ঢাকার আইন ও সালিশ কেন্দ্রকেও পাঠানো হয়েছে। সীমান্ত পথে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে ইলিশ মাছ, আর ভারত থেকে অবৈধভাবে আসছে ফেন্সিডিল, ইয়াবা, নেশার ট্যাবলেট এবং ভেজাল সার। বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হলেও চোরাচালানের গডফাদাররা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। সীমান্ত ঘুরে এসে মেজবাউদ্দিনের ক্যামেরায় ইমরান হোসেন সুমনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। যশোর সাতক্ষীরা সীমান্ত। দিনে রাতে প্রায় এসব সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসছে ফেন্সিডিল সহ নানা ধরনের মাদক। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে ধরা পড়েছে মাদকদ্রব্য, কিন্তু মাদক ব্যবসায় জড়িত রাঘব বোয়ালরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। অপোজিট সাইড থেকে আসতেছিল, আমাদেরকে দেখেই আমরা অন্ধকারে অন্ধকারে হেঁটে যাচ্ছি, তখন দেখেই হঠাৎ ফালাই দিয়েছে দোষ। গত 4.5 বছরে অর্থাৎ 2009 সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশের পুরো সীমান্ত এলাকা থেকে প্রায় 24 লাখ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। পাশাপাশি 25 লাখ পিস ইয়াবা, 90,000 কেজি গাঁজা, ভারতীয় শাড়ি, 3 পিস সহ 2,056 কোটি টাকা দামের নানা জিনিস। এই চোরাচালান এইগুলি কার্যক্রম সম্পন্ন করার জন্য সীমান্তবাসীর প্রত্যেক পর্যায়ের ব্যক্তি যারা আছেন, গ্রামবাসী যারা আছেন, ইভেন জনপ্রতিনিধি যারা আছেন, স্থানীয় সরকারের ন্যূনতম পর্যায়ের, তাদেরও সংশ্লিষ্টতা রয়েছে। সীমান্তের ওপার থেকে যখন এমন মাদকদ্রব্য আসছে, তখন বাংলাদেশ থেকে কি ধরনের পণ্য পাচার হচ্ছে চোরাই পথে? বেশিরভাগ সময় পাচার হচ্ছে ইলিশ মাছ, আছে অন্যান্য মূল্যবান জিনিসও। ইলিশ মাছের সাথে আমরা যারা পাচারকারী তাদেরকেও আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করতে পেরেছি, এবং যে গাড়িগুলো ব্যবহার করা হতো ওই গাড়িগুলো আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিয়েছি। গত 4.5 বছরে বাংলাদেশ থেকে পাচারের সময় এমন পণ্য আটক করেছে বিজিবি যার বাজার মূল্য 165 কোটি টাকারও বেশি। তবে যে পরিমাণ পণ্য ধরা পড়ে তার চেয়ে বেশি পরিমাণ পণ্য বাংলাদেশ ও ভারতে ঢুকছে বলে জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু তাদের ভয় মাদক চোরাচালানের বিষয়ে কথা বলতে। কেউ চাই না যে মাদক আসুক, কিন্তু এরা তো আমাদের কারোরও পরিচিত না। খাবার ছাড়া অবৈধ মাদক মাল এমনি দিয়ে বেরোয় না। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিদিনই আসছে ভেজাল সার। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির 8 কিলোমিটারের বাধ্যবাধকতা থাকায় গডফাদাররা বাইরে থেকেই নিয়ন্ত্রণ করে মাদকের বিশাল সিন্ডিকেট। এদের ধরতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থাকলেও তাদের কার্যক্রম নিয়ে আছে নানা প্রশ্ন। কথাও বলতে চান না মাঠ পর্যায়ের কর্মকর্তারা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, যশোর। এবারে সিরিয়া প্রসঙ্গ। আসাদ সরকার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে তুলে দিতে রাজি হওয়ায় সিরিয়ায় সামরিক অভিযান আপাতত স্থগিত করল যুক্তরাষ্ট্র। এছাড়া এই সেনা অভিযান নিয়ে কংগ্রেসে ভোটাভুটিও স্থগিত করেছেন প্রেসিডেন্ট ওবামা। তবে রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে তুলে দিতে গড়িমসি করলে সেনা অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে টুইন টাওয়ারে আল কায়দার হামলার বর্ষপূর্তিতে এক ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। সিরিয়া রাসায়নিক অস্ত্র সম্ভার আন্তর্জাতিক মহল বা জাতিসংঘের নজরদারিতে আনলেই যুদ্ধের পথে হাঁটবে না আমেরিকা। আমেরিকা ও রাশিয়া যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ায় সেনা অভিযান নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা শুরু হওয়ার আগেই কৌশল বদলালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কূটনৈতিক প্রচেষ্টা এবং সিরিয়ায় যদি রুশ মার্কিন প্রস্তাব না মানে তাহলে হামলার হুমকি, এমন দ্বৈত চাপ প্রয়োগ করেই এগোতে চাইছে ওবামা প্রশাসন। I will not put American boots on the ground in Syria. I will not pursue an open-ended action like Iraq or Afghanistan. I will not pursue a prolonged air campaign like Libya or Kosovo. This would be a targeted strike to achieve a clear objective, deterring the use of chemical weapons and degrading Assad's capabilities. মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে দেওয়া ভাষণে ওবামা শঙ্কা প্রকাশ করেন সিরিয়ার সীমান্ত অতিক্রম করে রাসায়নিক অস্ত্র হুমকির মুখে ফেলতে পারে প্রতিবেশী দেশগুলোকেও। If fighting spills beyond Syria's borders, these weapons could threaten allies like Turkey, Jordan, and Israel. সিরিয়ার উপর হামলা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে আসাদ প্রশাসনের উপর। ওবামা বলছেন রাশিয়ার প্রস্তাবের কারণে তিনি কংগ্রেসেও সিরিয়ায় হামলা বিষয়ক ভোটাভুটি স্থগিত করেছেন। I have therefore asked the leaders of Congress to postpone a vote to authorize the use of force while we pursue this diplomatic path.
ইতিহাসের ঘূর্ণিপাকে যুক্তরাষ্ট্র আজ এমন এক অবস্থানে রয়েছে যেখানে আল কায়েদা তাদের পক্ষে যুদ্ধ করছে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে হটাতে। এমনকি প্রেসিডেন্ট আসাদও বলেছেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে সেটা যাবে আল কায়েদার পক্ষে। This is the war that's going to support Al Qaeda and the same people that kill Americans in the 11th of September. সকলেই জানেন আল কায়েদা 9/11 হামলা চালায় নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে। সে হামলায় মারা যায় প্রায় 3000 মানুষ। ওই ঘটনার পরপরই